এরপর ওই ছেলে দেশে প্রায় ১ মাস ছিল। মোটামুটি কথা হলো পরের বছর ছুটিতে এসে বিয়ে করে একবারে আমার নামে অ্যাপ্লাই করে যাবে। এরপর যে কতদিন ছিল প্রতি সপ্তাহে আমাকে নিয়ে ঘোরাফেরা, বাইরে খাওয়া দাওয়া সব হয়েছে। একদিন ছেলেটা জানতে চাইল আমার কারোর সাথে সম্পর্ক আছে কিনা। আমি এত চুপচাপ কেন? আমি শুধু বললাম, আমি এমনই। এর পরের দিন ওদের ফ্লাইট। ছেলেটা আমার হাত ধরে প্রায় কেঁদে ফেলল। আশ্চর্য, আমি এ কয়দিন ওর কথার উত্তর দেয়া ছাড়া নিজ থেকে মাত্র কয়েকটা শব্দ বলেছি। আর এই ছেলে আমার জন্য কেন এত আবেগ দেখাচ্ছে আমি বুঝিনি সেদিন। এরপর অস্ট্রেলিয়া গিয়েও সারাক্ষণ আমাকে ফোন মেসেজ দেয়। এভাবে প্রায় মাস তিনেক চলে। আমি ওই ছেলের প্রতি কেন কোনো ছেলের প্রতি তেমন একটা আকর্ষণ বোধ করি না, সিয়াম ছাড়া। হঠাৎ ওই ছেলে আমার জন্য একটা আইফোন ও ডিএসএলআর ক্যামেরা পাঠালো, আর অনেক অনেক চকলেট। আমি নিতে চাইনি, কারণ আমি কারো থেকেই কিছু নেওয়া পছন্দ করি না। তারপরেও নিতে হলো। এর প্রায় মাস ২ পর সেই আমেরিকান ছেলে এসে পড়ল। আবার আমাকে দেখতে আসলো। এবার আমি ১৮ হয়ে গিয়েছি। আমাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এই কয় মাসে এত বড় হয়ে গেলে কি করে? ওই দিন আমার ওনার কথায় খুব রাগ ও ঘেন্না হয়েছে, কারণ উনি আমার লম্বা না, আমার শরীরের ব্যাপারেই বেশ কনসার্ন ছিলেন। এরপর উনি আমাকে বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। আপু এসে বললেন, অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের সাথে যেন সব কন্টাক্ট অফ করে দেই। এইবার আমার ওই ছেলের জন্য একটু খারাপ লাগতে শুরু করে। ছেলেটা সত্যি সত্যি আমাকে ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করছে। ১ বছর পরে সে আমাকে বিয়ে করবে, সেই জন্য সব গুছিয়ে রেখেছে। আর আমাকে আমার পরিবার ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিতে বলছে। আচ্ছা, এখানে তো ওর কোনো দোষ নেই। ও হয়তো জানবেও না ওর সাথে যোগাযোগ বন্ধ হওয়ার কারণ কি। ওর দেয়া ফোন আর সিম বদলে ফেলি। বদলে ফেলি বললে ভুল হবে, বদলে দেয়া হয়। আমেরিকার ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। ছেলে প্রচণ্ড স্মোক করে আর অ্যালকোহল অ্যাডিক্ট। আমার এতে কোনোই অসুবিধা নেই, কারণ আমার সিয়াম চলে যাওয়ার পর থেকেই কোনো বিষয়ে কোনো সমস্যা মনে হতো না। উনি যা বলতেন তাই করতাম। উনি চলে যাবার ১০ মাসের মধ্যে আমার ভিসা হয়ে যায়। টিকিট পাঠিয়ে দেয় আমেরিকার। আমি চলে যাই। যাওয়ার সময় আপু আর মা খুব ন্যাকা কান্না করে। আমি শুধু বলি, এবার তো মুক্তি পেলে, আবার ঢঙের কান্না কেন করো? যাওয়ার আগেও সিয়ামকে অনেক ট্রেস করার চেষ্টা করেছি, কোনো কিছুই পাইনি। করার মধ্যে যেটা করলাম, আমার ফেসবুক প্রোফাইলে আবার আমার নিজের ছবি দিয়ে দিলাম, এই আশায় হয়তো সিয়াম একদিন নক করবে। জানি না কেন সিয়ামকে মাথা থেকে তাড়াতে পারি না। পারব কেন? সিয়াম বা আমার কারোই তো কোনো দোষ ছিল না। আমেরিকা গিয়ে পৌঁছানোর আগে দোহা ট্রানজিট প্রায় ৮ ঘন্টা। এই ৮ ঘন্টায় সবাই ঘোরাফেরা করে, অনেক খায় আর শপিং করে। আমি একটা কফি নিয়ে লবিতে বসেছিলাম। হঠাৎ দেখলাম একজন হুজুর এয়ারপোর্টে পুলিশের ড্রেস পরে কিছু একটা গাইড করছে। লোকটার দাড়ি মোছ অনেক বেশি হওয়ায় চেহারা চেনা যায় না, কিন্তু বুঝতে পারছে আমার পরিচিত কারোর সাথে এর চেহারা মিলে যায়। আমার প্লেনের উদ্দেশ্যে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন ওই লোকের চেহারা পুরোটা স্পষ্ট হলো। সেটা আর কেউ ছিল না, আমার সিয়াম ছিল। ততক্ষণে বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে চলে গিয়েছি, আর সিয়ামকে দেখেছি হেঁটে হেঁটে উল্টো পাশে চলে গেছে। আমি এবারও পারলাম না আমার সিয়ামকে আটকাতে। সিয়াম আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। সবার ভালোবাসা এক না। আমি আমার এই জীবনে অনেককে দেখেছি ৩-৪ জনকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু আমি আমার এই জীবনে সিয়াম ছাড়া আর কাউকেই এখন অবধি ভালোবাসতে পারিনি। মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়। ঘটনাটা বলতে গেলেও মনে হয় সিনেমার কাহিনী, কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা।
যার প্রমাণ আমি নিজেই। আমেরিকা গিয়ে পৌঁছালাম সেদিন সন্ধ্যায়। পৌঁছেই দেখলাম আবির সাহেব দাঁড়ানো এয়ারপোর্টে। উনি বয়সে আমার থেকে অনেক বড়। ওনাকে আমি কিছুতেই তুমি বলতে পারি না। আবার ওনাকে আমার খুব দূরের মানুষ মনে হয়। এই যে উনি যখন দেশে বসেও আমার সাথে মাস ২ ছিল, আমি ওনার বউয়ের সব দায়িত্ব পালন করেছি। কিন্তু ওনার কাছাকাছি যাইনি, যেতেই চাইনি। আর ওনার একটা বউয়ের দরকার ছিল। আমাকে সেভাবে উনি পছন্দ করেছেন, বিয়ে করেছেন, বিদেশেও নিয়ে এসেছেন। কিন্তু আমার প্রতি তার কোনো রকম ভালোবাসা আমি পাইনি। এর থেকে আমার সব সময় মনে হয় অস্ট্রেলিয়া প্রবাসী সজীব আমাকে খুব ভালোবাসতেন। এয়ারপোর্টে সিয়ামকে দেখার পর থেকে আমার ভিতর থেকে ওর ভূত অনেকটাই চলে গিয়েছিল। না, আমি ওকে আজও ভুলতে পারিনি। কিন্তু সারাদিন সব কিছুতেই সিয়ামকে নিয়ে যে ভাবতে থাকতাম, সেটা কমে গেল। জম যাওয়ার কারণ ২টা আমি মনে করি। একটা হচ্ছে আমার ভিতরে ওকে নিয়ে প্রচণ্ড অপরাধবোধ কাজ করত। সেদিন যখন ওকে বাসা থেকে বের করে দেয়, আমি কিছুই করতে পারিনি। আর ২, সিয়ামও তো পারত আমার খোঁজখবর নিতে, কিন্তু কখনোই সেটা করার চেষ্টা করেনি। হয়তো ও ওর মতন মুভ অন করে গিয়েছে। যাই হোক, আমি সিয়ামকে একটু হলেও আমার মাইন্ড থেকে সরাতে পেরেছিলাম। কিন্তু অন্য কাউকে কিছুতেই গ্রহণ করতে পারিনি আজও। সেদিন আবির এয়ারপোর্ট থেকে আমাকে বাড়িতে নিয়ে গেল ওর। মোটামুটি বেশ বড় একটা বাড়িতে থাকছে। জানলাম বাড়িটা ২ তলা ওর নিজের। নিচতলায় ওই দেশি এক বয়স্ক দম্পতি ভাড়া থাকেন, আর ২ তলাতে উনি থাকেন। এর পরের দিন থেকে সব শুরু হলো। ও প্রতিদিন প্রচণ্ড মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত। আর ওর একটাই অভ্যাস, বাড়িতে এসে নোংরা অবস্থায় বিছানায় যাবে। আমি ৭ দিন এসব কিছু সহ্য করেছি। আমি সবসময় খুব গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে উনি ছিলেন একদম আমার বিপরীত। আমি কিছুতেই পারছিলাম না চুপ থাকতে। যেই আমি সিয়াম যাওয়ার পর থেকে সবসময় প্রচণ্ড চুপচাপ থাকতাম, সেই আমি বাধ্য হলাম মুখ খুলতে। একদিন বলেই বসলাম, প্লিজ বিহেভ ইয়োরসেলফ, একটু ঠিক হন। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর অন্তত বেড়ে যাবেন। উনি কোনো কথা না বাড়িয়ে বলল, এটা কি তোর বাড়ি? আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। কার বাপের কি? আমি অবাক হলাম, তুই? এসব কি ধরনের ভাষা? আমি বললাম, আপনি আমাকে তুই করে বলছেন কেন? আপনি প্রতিদিন ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরেন, কোনো সমস্যা নেই তাতে আমার। আপনি এভাবে নোংরা করবেন, এসব তো আমার পরিষ্কার করতে হবে। উনি বলে উঠলেন, তোকে এখানে আনছি কেন? তোকে কি এখানে আনছি শুধু সাজাইয়া রাখতে? এরপর আরেকটি বাজে কথা, যেটা আমি কোনোদিন মুখেও আনতে পারব না। এত টাকা খরচ কইরা তোকে এখানে আনছি যেন তুই বাড়ির সব কাজ করতে পারস, পাশাপাশি আমার বংশও বাড়াতে পারস। চাইলে গ্রামের মেয়ে আনতে পারতাম, গ্রামের মেয়েদের আমার একদম পছন্দ না। তুই সব দিক দিয়ে একদম পারফেক্ট, কথাও কম বলিস। কিন্তু আজ এত বার বাড়লি কেন? আমি এতটা অবাক হয়েছি যে কি হচ্ছে না হচ্ছে এসব বুঝতে পারছি না। আমি বললাম, কি বলছেন এসব আপনি? আপনি দয়া করে আমার সাথে এভাবে কথা বলবেন না। উনি সাথে সাথে তেড়ে আসলেন আমার দিকে। তাহলে কিভাবে কথা বলবো? বলেই বেল্ট খুলে আমাকে বেধড়ক পিটাতে লাগলেন। আমি এতটাই অবাক হয়েছি, মনে হচ্ছে সবকিছুই আমি স্বপ্নে দেখছি। কিন্তু আমার সমস্ত শরীর যখন ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে দেখলাম উনি খুব ব্যস্ত হয়ে আমার গায়ে মলম লাগাচ্ছেন। আমি উঠে বসি। উনি বললেন, তুলি, আমি এক্সট্রিমলি সরি। আমি গতকাল অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম। কি বলতে কি বলেছি, কি করতে কি করেছি জানি না। আমাকে ক্ষমা করো। তোমাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। কিন্তু এই দেশে ডাক্তারের কাছে তোমাকে এই অবস্থায় নিয়ে গেলে আমার বিরুদ্ধে কেস ফাইল হবে।
আমি হঠাৎ কিছুই বুঝতে পারলাম না। উনি বারবার ক্ষমা চাচ্ছেন। আমি এবার ভাবলাম হয়তো সত্যিই অতিরিক্ত ড্রিঙ্কসের ফলে উনার কন্ট্রোল হারিয়ে গিয়েছিল। আমি আর কোনো কথার উত্তর দেই না, কোনো কথা বাড়াইনি। পরের শুক্রবার পর্যন্ত উনি ড্রিঙ্ক করেননি। বাড়িতে এসে আমি যেভাবে চাই সেভাবে করেছে। ইভেন আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সমস্ত ঘরের কাজ উনি করেছেন। এরপর ৭ দিন পর, মানে পরের শনিবার, আবার সেই প্রচণ্ড ড্রিঙ্কস করে বাড়িতে এসেছে। প্রথমে দেখে আমি কিছুই বলিনি। আমি চুপচাপ আমার রুমে গিয়ে বসেছিলাম। এবার এসে বলছে তার খুব খিদে পেয়েছে, কি রান্না করেছি খেতে দিতে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, কিচেনে যা আছে দেখতে পাচ্ছ, ওটা একটু বেড়ে খেয়ে নাও। আমি এই কথা কেন বললাম? এই জন্য আমাকে মারতে মারতে কিচেনে নিয়ে গেল। কিচেন থেকে সব খাবার টেবিলে এনে তাকে বেড়ে যতক্ষণ না দিয়েছি, আমার চুল ধরে ততক্ষণ পেটালো। আমি জীবনে যত কিছুই করেছি, আমাকে কোনোদিন কেউ মারেনি। এসব আমার ফ্যামিলিতে নেই। আমি যতটা না শারীরিকভাবে জখম হয়েছি তখন, তার থেকেও বেশি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। সিয়ামের ধাক্কার পর এই ধাক্কায় আমি একেবারে ট্রমাতে চলে গিয়েছিলাম। পরের দিন আবার সেইম আমার কাছে মাপ চাওয়া এবং এইবার একটি গোপন তথ্য জানানো। ওনার মানসিক কিছু সমস্যা আছে। উনার বাবা মা এখানেই থাকতেন। ছোট থেকেই উনি দেখে আসছেন উনার বাবা উনার মাকে শুধু শুধুই মারতেন। কথায় কথায় ঝগড়া ঝামেলা লেগেই থাকত এনাদের মাঝে। এগুলো দেখে বড় হতে হতে কখন যে ওনার মধ্যে এসব চলে এসেছে, উনি সেটা এখন বুঝতে পারছেন। এতদিন উনি একা একা থাকতেন, তাই বুঝতে পারেননি। এখন আমার উপরে নিজের অজান্তে এসব অত্যাচার করার পর উনি বুঝতে পারছেন। এসব ওনার বাবার থেকে উনি শিখেছেন। আমি এই কথাগুলোর মানে এখনও পর্যন্ত খুঁজে পাইনি। এরপর আমি ঠিক করলাম, আমি আর বাড়িতে থাকব না। আমি ওখানে আশেপাশের একটা সুপার শপে পার্ট টাইম কাজে নেই। যখন এনার বাসায় আসার টাইম হয়, ঠিক ওই টাইমটাই। এমন একসময় একটা বাঙালি পরিবারের সাথে আমার যোগাযোগ হয়, যাদের মেয়ের কারণে এই দেশে আসা। সেই মেয়ে এখন নেই, কিন্তু তারা তাদের নাতি নিয়ে এইখানে স্থায়ী হয়েছেন। আমার বেশ ভালোই লাগলো, দেশের মানুষের সাথে অন্তত একটু হলেও কথা বলা যায়। দেশে বসে হয়তো আমার কখনোই এমন মনে হতো না, কারো সাথে তেমন কথাও বলতাম না, কিন্তু এখানে এসে এসব খুব মনে পড়ে। তবুও আমার মা বোনকে কখনোই কিছুই জানায় না। একদিন ওনাদের সাথে গল্প করতে করতে ওনাদের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে ওনার মেয়ের ছবি দেখলাম। জানতে চাইলাম আপনার মেয়ের কি হয়েছিল। কিছুই বলল না। আমিও এড়িয়ে গেলাম। বাড়িতে আমার সাথে ওনার ঝামেলা হয় না, কারণ আমি সেই সুযোগ এখন আর দেই না। উনি যেমনটা চাই তেমনটা করে রাখি। বেশিরভাগ সময় বাইরে থাকি। এমন একদিন আবারও সেই বাঙালি পরিবারের সাথে গল্প করছিলাম। জানতে পারলাম ওনার জামাই ওনার মেয়েকে বিদেশে নিয়ে আসে। এরপর ওনার নাতি পেটে আসলে ওনার মেয়ে ওনাদের জন্য অ্যাপ্লাই করে। ওনারা চলে আসার পর পাশেই একটা বাড়িতে ওনারা থাকতেন, কারণ ওনারা স্বামী স্ত্রী দুজন তখনও ইয়াং, কাজ করে খেতে পারতেন। ওনার জামাই ওনার মেয়েকে প্রচণ্ড মারতেন, ড্রিঙ্ক করে মারতেন। ওনার মেয়ে সব সহ্য করত, কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে এসব আর সহ্য করতে পারল না। মেয়েটা মরেই গেল। বাচ্চাটা হওয়ার আগের দিন রাতে জামাই মেয়েকে প্রচণ্ড মারে। একটা লাথি মারে, সেটা মেয়ের পেটে গিয়ে পড়ে। এরপর মেয়েটা বাচ্চাটাকে জন্ম দিয়ে ১ ঘণ্টার মতো বেঁচেছিল। তখন তাকে এসব বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, জামাইয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিলেন কিনা। বলল, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এখানে প্রমাণ ছাড়া কিছুই হয় না। আমি আর কিছুই জানতে চাই না। আমার মনে পড়ে যায় আমাকেও যে পরিমাণ মার খেতে হয়েছে, জানি না আবার কবে সেই মার শুরু হয়ে যায়। সব ঠিক ছিল, কিন্তু যেদিন আমি জানলাম ওনাদের জামাই আর কেউ না, আমার স্বামী আবির, সেদিন আমার দুনিয়া পুরোটাই এলোমেলো হয়ে গেল।